নমস্কার। বিদ্যার্থীতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমাদের পলিটি সিরিজে। তো আমরা পলিটিতে প্রথমে সিলেবাসের কিছু অংশ বুঝেছিলাম এবং তারপরে আমরা দেখছিলাম যে পলিটির অর্থ হলো ভারতবর্ষের শাসন ব্যবস্থা বা বর্তমানে আমরা একটা যেটাকে আমরা সরকার বলি বা আমাদের আমাদের শাসনতন্ত্র বলি। তো সেই বিষয়টাই আমরা পলিটি সাবজেক্টে খুব ভালো করে পড়ি। ইতিমধ্যে আমরা ডিসকাশন করা শুরু করেছিলাম যে ভারতবর্ষের পলিটিক্যাল সিস্টেমের ডেভেলপমেন্টের হিস্টোরিক্যাল আন্ডারপিনিংস। অর্থাৎ সবার প্রথমে তো আমাদের এখানে ব্রিটিশরা আসে, এবার তার আগেও হিস্ট্রি রয়েছে, কিন্তু আমাদের পলিটির জন্য একদম মডার্ন হিস্ট্রির শেষ ভাগ প্রয়োজন। তার কারণ আমাদের যে পলিটিক্যাল সিস্টেম দ্বারা এখন আমরা পরিচালিত হই, সেই পলিটিক্যাল সিস্টেমের ডেভেলপমেন্টটা এই ইংরেজ শাসন আসার পর ইংরেজদের থেকে আমরা অনেকটা শিখেছি। তো সবার প্রথমে দেখলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এলো এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসার পরে তারা নিজেদের মতো করে বিভিন্ন রকম কার্যকলাপ শুরু করলো। সবার প্রথমে সুরাট, মাসুলিপত্তনম এবং অন্যান্য জায়গায় ফ্যাক্টরি স্থাপন করার পরে ধীরে ধীরে তারা বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করার পর থেকে খুব শক্তিশালী হয়ে ওঠে। মোটামুটি বক্সারের যুদ্ধ 1764 সাল, এটা আমরা হিস্ট্রিতে পড়বো খুব ভালোভাবে। বক্সারের যুদ্ধের পরে ট্রিটি অফ এলাহাবাদ, যেটা 1764 বা 1765 খুব ভালোভাবে বললে, এলাহাবাদের চুক্তি স্বাক্ষরিত হয় এবং তারপর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে প্রচন্ড পাওয়ারফুল হয়ে গিয়েছিল। তারপর তার ভেতরে অনেক বেশি কি বলবো স্ক্যাম হওয়া শুরু হয় এবং কোম্পানি লসে চলছে, কিন্তু কোম্পানিতে যে সমস্ত মানুষজন কাজ করেন তারা অনেক বেশি ব্যবসায়িকভাবে হোক মানে আর্থিকভাবে ফুলে ভেবে উঠেছে। এবার সেটা দেখে ব্রিটিশ মানে ব্রিটেনের যারা পার্লামেন্টেরিয়ান তারা দেখলো যে আচ্ছা, এরা আমাদের কাছ থেকে ধার নিচ্ছে, দিয়ে কোম্পানি চালাচ্ছে এবং কোম্পানি লসে রান করছে, কিন্তু কোম্পানিতে যে সমস্ত লোকজন কাজ করছে তারা বড়লোক হয়ে যাচ্ছে আর দেশকে কোনো ট্যাক্সও দিচ্ছে না। আবার কোনো রকম একটা একটা লবি বা একটা গ্রুপ তৈরি হয়ে গেছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে যে যাবে সেই কেবলমাত্র ভারতবর্ষে তথা কি বলবো এশিয়ার বিভিন্ন এলাকায়, বিশেষ করে ভারতবর্ষে ধরে নিন, যেহেতু ভারতবর্ষের পার্সপেক্টিভে আমরা পড়ছি, তো তারা গিয়ে খুব ভালোভাবে ওখানে ট্রেড করবে আর বাকি কি বলবো ব্রিটেনের অন্যান্য যে সমস্ত ব্যবসায়ীরা তারা কিছুই করতে পারবে না। এই সমস্ত প্রবলেমগুলো আসাতে সবার প্রথমে 1773 সালে এই কোম্পানিকে কন্ট্রোল করার জন্য যে পদ্ধতিটা শুরু হয় সেটা হলো সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। তো 1773 খ্রিস্টাব্দে সবার প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেশন করার জন্য ব্রিটিশরা নিয়ে আসে চার্টার অ্যাক্ট। এবার চার্টার কি আমরা জানি যে 1600 খ্রিস্টাব্দে যে রয়্যাল চার্টার দেওয়া হয়েছিল, এগুলো এর আগে খুব ভালোভাবে ডিসকাশন হয়ে গেছে, আমরা খুব ডিটেলে যাব না। তারপরে আমরা এটা মনে করি যে প্রথমে 1773 সালে চার্টার অ্যাক্ট, তারপর 1781 সালে অ্যামেন্ডিং অ্যাক্ট বলা যায় বা সেটেলমেন্ট অ্যাক্ট বলা যায়, তারপর পিটস ইন্ডিয়া অ্যাক্ট, খুব বুদ্ধিমান ছিল পিট, ঠিক আছে, কোম্পানির টেরিটরিগুলো একদম ব্রিটিশ পজেশন এরকম বলে নিল। আর তারপরে 1786 সালে অ্যাক্ট অফ 1786 এর মাধ্যমে কর্নওয়ালিসকে ভারতবর্ষে একদম কমান্ডার ইন চিফ করে পাঠিয়ে দেওয়া হলো। তারপর চার্টার অ্যাক্ট 1793 খ্রিস্টাব্দে আমরা দেখেছিলাম এবং সর্বশেষে আমরা পড়েছিলাম চার্টার অ্যাক্ট 1813, 1813। 1813 খ্রিস্টাব্দে কি বলা হয় যে কোম্পানির ট্রেড মনোপলি শেষ। আর ঠিক আছে, শুধুমাত্র ট্রেড উইথ চায়না, মানে চায়নার সঙ্গে যে ব্যবসা হবে, যে ট্রেড হবে, এবং টি বা চা
এর যে ট্রেড হবে, এই দুটি বাদে কোম্পানির আর কোনো ট্রেড মনোপলি থাকবে না। ব্যাপারটা কি, যে কোম্পানির লোকজন কেবলমাত্র চায়নার সঙ্গে যে ট্রেড হয়, যে ব্যবসা হয়, এবং চায়ের যে ব্যবসা হয়, সেই দুটি জায়গাতে তাদের নিজেদের মতো নিজেদের লোক লাগাতে পারে, অন্য কেউ সেখানে ঢুকবে না। কিন্তু কোম্পানির বাকি অন্যান্য যে সমস্ত ট্রেডগুলি ছিল, বস্ত্র ট্রেড হতে পারে, কাঠের ট্রেড হতে পারে, কয়লা, প্রচুর কিছুই তো চুরি করতো, আচ্ছা ট্রেড করতো, বেশ ব্যবসা করতো, তো সেগুলিতে ব্রিটেন থেকে অনেক ব্যবসায়ী তারা আসতে পারবেন। এবার এই সময় প্রাককালে কি চলছিল এদিক প্যানে ব্রিটেনে, আমরা দেখছিলাম যে এই যদি ভারতবর্ষ হয় এবং এখানে যদি আফ্রিকা হয়, আচ্ছা আমরা এরকম করে দেখিয়ে দিলাম যে এইখানে হচ্ছে ব্রিটেন, এখান থেকে তারা ভারতবর্ষে এসেছিল, আমরা বুঝতে পারছি। এবং এই ব্রিটেনে সেই সময় নেপোলিয়ান বোনাপার্টে অ্যাকচুয়ালি ইউরোপের এই ভূভাগে ছিলেন, এবং তিনি প্রচন্ড আর কি শক্তিশালী হয়ে উঠেছিলেন। এবং ব্রিটেনে যে সমস্ত ব্যবসায়ীরা, তাদের আর ইউরোপে ব্যবসা করার খুব একটা স্কোপ ছিল না, এবার তাদেরকে তো বাঁচাতে হবে। তো সেই জন্য একটা কারণ, আমরা এগুলো হিস্ট্রিতে খুব ভালোভাবে দেখব, ইন্ডিয়ান হিস্ট্রি, ওয়ার্ল্ড হিস্ট্রি, এই দুটো জায়গাতেই এই বিষয়টা আসবে, আমাদের সেখানে খুব ভালোভাবে কানেক্ট হবে। আমরা এখন যদি সেগুলো বলতে চাই তাহলে এটা বাকি থেকে যাবে। আমরা পড়ছি পলিটির মধ্যে আমরা পড়ছি হিস্টোরিক্যাল আন্ডারপিনিংস, এবং প্রথমে বলে রাখি আমরা কারা। আমরা বিদ্যার্থী, আমাদের উদ্দেশ্য এডুকেশন ফর অল, সবার কাছে যেন স্বল্প মূল্যে কোয়ালিটি এডুকেশন পৌঁছে যায়, এটাই আমাদের লক্ষ্য। আপনাদের যদি আমাদের উদ্দেশ্য ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। আপনারা আমাদেরকে মেলও করতে পারেন vidyarthi.contact@gmail.com-এ, এবং এই ক্লাস পিডিএফগুলি আপনারা ক্লাসের নিচেও পেয়ে যাবেন। এবং যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন। আমরা খুব শীঘ্রই আরও একটি টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ কিছু একটা আনবো, যেখানে আপনারা আপনাদের কোয়ারিজ বা কোশ্চেন সেগুলি রেজ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক হিস্টোরিক্যাল আন্ডারপিনিংসের আজকের চার্টার অ্যাক্ট 1833। কি বললাম, যে প্রত্যেক 20 বছর একবার করে চার্টার অ্যাক্ট আসবে। 1793, তার আগে 1773, আচ্ছা মাঝখানে 81 আর 84-তে আর 86-তে, 81-তে একটা সেটেলমেন্ট অ্যাক্ট এসেছিল, কেন যে কোর্টের সঙ্গে ঝামেলা হয়ে গেছে, কোর্ট বলছে না আমি যেটা বলবো সেটা হবে, আর গভর্নর জেনারেল সে বলছে যে না আমি যা বলবো তাই হবে। এবার কোর্টের যে জুরিসডিকশন অর্থাৎ কার্যসীমা, কোর্ট এই জায়গা অবধি কাজ করতে পারে। আমাদের এই শব্দগুলির সঙ্গে পুরো পলিটি সাবজেক্টটা যখন হবে তখন খুব ভালোভাবে পরিচয় হবে। আমরা চেষ্টা করবো এই সাবজেক্টের লেয়ার বাই লেয়ার করা, প্রথমে একটা খুব সহজভাবে পুরো লেয়ারটা করে যাওয়া, এবং তারপরে আবার অ্যাডভান্সে আমরা এই সাবজেক্টটি আবার করব। চেষ্টা করবো যতটা সম্ভব প্রথমেই বলে দেওয়ার, এবং সেকেন্ড জায়গাটার মানে প্রথমেই যদি আপনাদেরকে ইউনিটারি বা ফেডারাল এই ধরনের কথাবার্তা বলি তাহলে আপনাদের অসুবিধা হতে পারে। যে বললাম যে যেখানে ফেডারাল হবে সেখানে লোকাল গভর্নমেন্ট খুব শক্তিশালী হবে। এবার লোকাল সেলফ গভর্নমেন্ট বলতে কি, বা লোকাল গভর্নমেন্ট বলতে কি, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, হ্যাঁ নামগুলো আমাদের জানা আছে, কিন্তু এগুলির ফাংশনিং একটু জানলে তারপরে আবার যদি প্রথমে আসা যায় তাহলে খুব সুবিধা হবে। তো আমরা ওটা ঠিক আছে, আপনারা আমাকে ভরসা করতে পারেন, আমাদেরকে ভরসা করতে পারেন। তো চার্টার অ্যাক্ট 1833-এ সেন্ট্রালাইজেশনের একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এই বিষয়টি করা। এটির অর্থ কি দেখুন, প্রথমে গভর্নর অফ বেঙ্গল ছিল, তারপর গভর্নর অফ বেঙ্গলকে একটু বেশি ক্ষমতা দেওয়া হলো, সে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হলো।
এখন গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে আরো বেশি ক্ষমতা দেওয়া হলো এবং বাকি যে মাদ্রাজ বা বোম্বেতে যে গভর্নর ছিল তাদের ক্ষমতা পুরোপুরি কেড়ে নেওয়া হলো। এরকম একটা বিষয় ভেবে নিন যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল সে গভর্নরদের মধ্যে মাথা ছিল, এখন সে গভর্নরদের মধ্যে আরো বড় মাথা, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াতে পরিণত হয়েছে। তাহলে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে সম্পূর্ণ সিভিল এবং মিলিটারি, এটাকে এখানে একটা পাওয়ার হবে, পাওয়ার দিয়ে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বানানো হয় এই অ্যাক্টের মাধ্যমে। সবার প্রথমে উইলিয়াম বেন্টিক, যিনি সেই সময় গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন এবং তার সময় একটা পাস হয়েছে, তো শেষ গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিলেন? উইলিয়াম বেন্টিক। প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিলেন? উইলিয়াম বেন্টিক। আমাদের মনে থাকবে তো? বেশ। এবার চার্টার অ্যাক্ট 1833 এর মাধ্যমে আর কি কি হয়েছিল? ট্রেড মনোপলি অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ টোটালি অ্যাবলিশড। তাহলে 1813-তে কি কি ছিল? যে টি আর ট্রেড উইথ চায়না, এই দুটি জায়গায় ইআইসির মনোপলি তাও বা ছিল, কিন্তু এখন এসে কি করে দেওয়া হলো যে ট্রেড উইথ চায়না আর টি যে মনোপলি দুটো ছিল সে দুটোও কেড়ে নিলাম কোম্পানির থেকে। তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফ্রম কমার্শিয়াল এন্টিটি টু অ্যাডমিনিস্ট্রেটিভ বডি অনলি। এবার কমার্শিয়াল এন্টিটি বলতে কি? যে ব্যবসা করে বা ব্যবসা সামলায় বা ব্যবসা যারা করে তাদেরকে কন্ট্রোল করে। আমরা কি জানতাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি? একটা ব্যবসায়ী শিল্পপতিদের একটি গ্রুপ। এবার তারা কি কমার্শিয়াল কাজকর্ম করত, আর তারা তো অফিসও মেনটেন করতো, তারা বিভিন্ন জনের সঙ্গে সন্ধি করতো, করতো তো অনেক কিছুই, আমরা হিস্ট্রিতে খুব ভালো করে পড়বো তারা আর কি কি করেছিল, খুবই ঠিক আছে, যাই হোক সেগুলো হিস্ট্রিতে দেখবো। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটা কমার্শিয়াল বডি, মানে ব্যবসা বাণিজ্যের যে কাজকর্মগুলো থাকে, এবার তার ট্রেড মনোপলি শেষ করে দিলে তারা ব্যবসা কি করে থাকে? তাহলে তার শুধু কিছু অফিস ঘর পড়ে রয়েছে, হ্যাঁ হ্যাঁ একটা কোম্পানি, একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি রয়েছে, তারা কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম করে, তাহলে শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হিসেবে রেখে দিল। অ্যাডমিনিস্ট্রেটিভ মানে একটা অফিস থাকলো, জাস্ট একটা অফিস, অফিসের কাজকর্মকে অ্যাডমিনিস্ট্রেটিভ বলে, বা খুব সামান্য পাওয়ার, খুব সামান্য পাওয়ার। অত ডিটেল আমাদের জানার দরকার নেই, আমরা হিস্ট্রিতে একটুখানি দেখবো, কিন্তু তারপরে এই পরীক্ষার জন্য এনাফ, যে কোনো পরীক্ষার জন্য, আমরা পিএইচডি করছি না, এখানে আমাদের থেমে যেতে হবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফ্রম কমার্শিয়াল এন্টিটি টু অ্যাডমিনিস্ট্রেটিভ বডি অনলি। গভর্নর জেনারেল এর যে কাউন্সিল, সেখানে একটা ল মেম্বারকে অ্যাড করা হলো। আমরা দেখেছিলাম না প্রথমে গভর্নর জেনারেল অফ বেঙ্গল বানানো হয়েছিল, গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে একটা 4 মেম্বারের কাউন্সিল দেওয়া হয়, সেই 4 মেম্বারের কাউন্সিল তারা তাদেরকে হেল্প করবে। আগের লেকচারগুলোতে আমরা বলেছি, যদি আপনাদের মনে না পড়ে তাহলে আপনাদের রিভাইজ করতে হবে। তো সেই কাউন্সিলে একজন ল মেম্বারকে অ্যাড করা হলো এবং সেই ল মেম্বারের নামকে ম্যাকলে, নামটা আমাদের মনে রাখা দরকার। তারপর 1833 খ্রিস্টাব্দে ব্রিটিশ গভর্নমেন্ট ল কমিশন এস্টাবলিশ করে। ল কমিশন কার আন্ডারে এস্টাবলিশ করে? এই ম্যাকলের আন্ডারে। ম্যাকলে বহু, ঠিক আছে, কাজকর্ম করেছিল ভারতে, তার মধ্যে কিছু কাজকর্ম আমরা পড়ব এই পলিটি সাবজেক্টে, কিছু কাজকর্ম আমরা হিস্ট্রি সাবজেক্টেও পড়ব, এবং বর্তমান যে সমস্ত রাইট উইং হিস্টোরিয়ানরা আসছেন তারা ম্যাকলের কাজকর্মকে অনেক ক্রিটিক্যালভাবে অ্যানালাইসিস করেন এবং অন্যান্য কাজকর্ম সম্বন্ধেও বলেন, যেগুলি আমাদের হিস্ট্রিতে খুব একটা বেশি মেনশন করা হয়নি। তো আমাদের এই পরীক্ষার জন্য যতক্ষণ না অবধি এনসিআরটি আপডেটেড হচ্ছে ততক্ষণ অবধি আমাদের ওগুলো দরকার নেই। আপনারা যদি শোনেন, শুনবেন খুব ভালো হবে, আচ্ছা এরকম হয়েছিল, বেশ হয়েছিল, হয়নি, বেশ হয়নি, ওগুলো তো অত বেশি মন দেওয়ার প্রয়োজন নেই এই পরীক্ষার জন্য। যদি আপনাদের জানার ইচ্ছে থাকে আপনারা অবশ্যই বইপত্র পড়বেন, জানবেন। 1833 খ্রিস্টাব্দে ব্রিটিশ গভর্নমেন্ট যে ল কমিশন এস্টাবলিশ করলো, তারপরে কি হলো যে আগে কোনো ল পাস করা হলে সেই লটাকে রেগুলেশন বলা হতো, আর এখন সেই লটাকে অ্যাক্ট বলা হবে। এবার রেগুলেশন কি, অ্যাক্ট কি, এগুলি যখন আপনাদের পলিটি সাবজেক্টটা আস্তে আস্তে শেষ হবে, আপনাদের মাথায় একটা একটা বিচার তৈরি হবে আস্তে আস্তে। আচ্ছা, রেগুলেশন মানে একটু ছোটখাটো, জাস্ট একটা স্কুলের নোটিশ বোর্ডের মানে চিপকে দেওয়ার মতো, হেডমাস্টার একটা কিছু লিখে দিলেন, স্কুলের নোটিশ বোর্ডে দিয়ে দিলেন, হ্যাঁ হ্যাঁ ওটা রেগুলেশন। আর অ্যাক্ট মানে একদম বিধানসভা বা লোকসভায় একদম সমস্ত
সাংসদ বা বিধায়করা ভোট দিয়ে পাশ করাচ্ছেন এবং তারপরে রেসপেক্টিভলি রাষ্ট্রপতি বা গভর্নর সাইন করার পরে সেটা গেজেট অফ ইন্ডিয়ায় প্রকাশ হওয়ার পরে একটা অ্যাক্ট মানে অনেক বড় জিনিস, পুরো দেশে লাগু হবে বা পুরো রাজ্যে লাগু হবে বা কোনো একটা স্পেসিফিক পার্টে লাগু হবে, আমরা জানবো আস্তে আস্তে। আর রেগুলেশন মানে আগে লকে রেগুলেশন বলা হতো, মানে খুবই ছোট টার্মগুলো ব্রডেন করা হচ্ছে। এবার এগুলো এখন বললে খুব একটা বেশি বোঝা যাবে না, আপনাদের আস্তে 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 ধারণাগুলি তৈরি হবে। তো মনে রাখবেন যে হ্যাঁ হ্যাঁ, আগে রেগুলেশন বলা হতো, এখন অ্যাক্ট বলা হয়। বেশ, আমরা এটা মনে রাখবো। চার্টার অ্যাক্ট 1833-এ বোর্ড অফ কন্ট্রোলের প্রেসিডেন্টকে এখন মিনিস্টার অফ ইন্ডিয়ান অ্যাফেয়ার্স বলা হবে। আচ্ছা, বোর্ড অফ কন্ট্রোল আর কোর্ট অফ ডাইরেক্টরস কার কি ফাংশন আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আর কোর্ট অফ ডাইরেক্টরদের প্রচন্ড বিরোধের জন্য পরে এটাকে নালিফাইড করে দেওয়া হয়, কিন্তু প্রথমে এই অ্যাক্টের মাধ্যমে সিভিল সার্ভিস এক্সামিনেশনের কথা বলা হয়েছিল। কি বললাম যে বোর্ড অফ কন্ট্রোলের প্রেসিডেন্টকে মিনিস্টার অফ ইন্ডিয়ান অ্যাফেয়ার্স বলা হবে। আর আরেকটা হলো, ওই যে ম্যাকলে এসেছিল, অ্যাকচুয়ালি বিষয়টা কি, একটা হ্যালিভারি পেট্রোনাজ সিস্টেম কাজ করতো। এবার এই বস্তুটা আবার কি, তো এরকম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এত রেগুলেট করার চেষ্টা করছে ব্রিটিশ গভর্নমেন্ট, তাও ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের হাতের মুঠোয় আসছে না। কেন আসছে না, এই প্রশ্নটা যখন করা হয়, তখন ম্যাকলে বা অন্যান্য যে সমস্ত পণ্ডিত ব্যক্তিবর্গ সেই সময় ব্রিটিশদের তরফ থেকে কাজ করছিলেন, তাদের মতবাদ ছিল এরকম যে অ্যাকচুয়ালি কোম্পানি নিজের এমপ্লয়কে নিজে, একটা হ্যালিবারি কলেজ ছিল, সেই কলেজে যারা পড়াশোনা করবে, বিভিন্ন রকম যারা আর কি খুব ধনী প্রভাব প্রতিপত্তিশালী মানুষজন, তারা প্রচুর পয়সার মাধ্যমে তাদের ছেলে মেয়েকে হ্যালিবারি কলেজে পড়াতেন এবং হ্যালিবারি কলেজ থেকে ডাইরেক্টলি এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে রিক্রুটমেন্ট হতো। এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির তারা অনেক বেশি লয়াল ছিল, তো যে এই জিনিসটাকে ভাঙতে হবে, আমাদেরকে একটা ওপেন এক্সামিনেশন করতে হবে। এবং এই যে আজকের যে ইউপিএসসি এক্সাম, যেটার মাধ্যমে আপনি ভাবুন যে একটা কলেজে আপনি পড়লেন, সেই কলেজ থেকে পাশ করার পরে আপনি ডাইরেক্ট একটা দেশের আইএএস বা আইপিএস হয়ে যাচ্ছেন, বুঝতে পারছেন, এরকম একটা ব্যাপার সেই সময় কাজ করছিল। এবার মানে তাহলে কি, তাহলে ওই কলেজ যে আইডিওলজিতে বা যে সংস্থার মাধ্যমে চলে, সেই সংস্থার প্রতি আপনার লয়ালিটি অনেক বেশি থাকবে। আপনি কেন একটা স্টেট বা একটা রাষ্ট্রের বা একটা মানে ব্রডার ভিউ নিয়ে আপনি কাজ কখন করবেন, যখন আপনি একটা ওপেন কম্পিটিশনের মাধ্যমে যাবেন। ওই কলেজের মাধ্যমে গেলে তো ওদেরই লয়াল থাকবে না। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষেত্রে এই বিষয়টা হচ্ছিল যে তোমরা যতই করে নাও, যে লোকগুলো কাজ করছে সেই লোকগুলো তো আমাদের, ঠিক আছে। তো সেইটার উপরে ইংরেজরা এবার আঘাত করলো যে সিভিল সার্ভিস এক্সাম হবে এবং সেই এক্সামের মাধ্যমে আর কি, প্রথমে ইন্ডিয়ানদের নেওয়া হয়নি, কিন্তু সেই এক্সামের মাধ্যমে সবাইকে সিলেক্ট করা হবে। এইটা কোম্পানি তো রই পড়ে গেল, একদম কোর্ট অফ ডাইরেক্টরসরা পুরো একদম মানে যা তা ভাবে এটাকে ক্রিটিসাইজ করা শুরু করলো। তারপরে প্রথমে এটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু পরে আবার আসবে, আপনারা দেখবেন। তো এরপরে এইটুকু ইম্পর্টেন্ট, বইয়ে আরো কিছু থাকলে আপনারা দেখবেন, ঠিক আছে। আশা করি সেগুলি খুবই সহজ হবে, এগুলো একটু ক্রিটিক্যাল ছিল। এরপরে 20 বছর পরে আবার চলে আসে চার্টার অ্যাক্ট 1853। এখানে কি হয়, গভর্নর জেনারেলের যে কাউন্সিল ছিল, সেই কাউন্সিলের এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ ডিউটিকে সেপারেট করা হয়। এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ কি, এটাও আপনাদের পুরো পলিটি সাবজেক্ট পড়ার সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন যে আচ্ছা, যে আইন পাশ করা, অ্যাক্ট, একটু আগে অ্যাক্ট রেগুলেশন, ওই যে অ্যাক্ট পাশ করার যে ক্ষমতা বা এই ধরনের কাজকর্ম, সেইগুলোকে আমরা বলছি লেজিসলেটিভ পাওয়ার বা লেজিসলেটিভ ডিউটিস। আর এক্সিকিউটিভ মানে ওই আইনটিকে মানুষের মধ্যে কি বলবো, কার্যকরী করা, ঠিক আছে, সেই যে ফাংশনটা, সেটা হলো এক্সিকিউটিভ ফাংশন। তাহলে আপনি আইএস বা আইপিএস অফিসার বা আইএফএস অফিসার বা 24টা সার্ভিসের যে কোনো, ঠিক আছে, রেলওয়ে প্রোটেকশন ফোর্স হতে পারে, ঠিক আছে, ইন্ডিয়ান রেলওয়ে পার্সোনাল সার্ভিস হতে পারে, যে কোনো সার্ভিসে যদি আপনি যান, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে অ্যাজ এ এক্সিকিউটিভ কাজ করতে হবে। আপনার ল বানানোর বা ল পাশ করার মতো ক্ষমতা নয়, এটা মনে রাখবেন। খুব সহজে, যদি এটা একটা মানে অনেক খামতি আছে এটাতে, তাও খানিকটা প্রথম আমি যখন এটা অসুবিধা হতো, আমি কিভাবে মনে রাখতাম যে আচ্ছা, পার্লামেন্টের মধ্যে, সেটা সেন্ট্রাল পার্লামেন্ট হোক, স্টেট পার্লামেন্ট হোক, মানে পার্লামেন্টের মধ্যে, বিধানসভার মধ্যে বা লোকসভার মধ্যে বা রাজ্যসভার মধ্যে যখন কোনো ল পাস হচ্ছে, সেই সময় যে ফাংশনটা চলছে সেটা হচ্ছে লেজিসলেটিভ ফাংশন। আর ওর বাইরে যাই কাজ চলছে,
সব এক্সিকিউটিভ ফাংশন, মোটামুটি আপনারা এইভাবে জেনে রাখুন। বেশ, এবার এই লেজিসলেটিভ আর এক্সিকিউটিভ ফাংশনকে আগে আলাদা করে দেখা হতো না। আগে হ্যাঁ সব আমরা যা লিখে দেবো তাই হবে না। আপনি বুঝুন যে একটা ল মেকিং পাওয়ার কাদের থাকা উচিত। আমরা যাদেরকে ভোট দিয়ে হচ্ছে আমাদের নেতা চুজ করব, তাদের পাওয়ার থাকা উচিত যে আমাদের উপর কি ল হবে সেই লটি পাস করে। এরকম কোনো কিছুর বালাই ছিল না যেগুলো এখন রয়েছে। আমরা দেখছি যে আস্তে আস্তে ওইদিকে আমরা যাচ্ছি, যে এখানে কি হলো, একদম মানে এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ ফাংশনকে আলাদা করা হলো। যদিও আমি বুঝতে পারছি যে আপনারা সম্পূর্ণ বুঝতে পারেননি যদি আপনারা বিগিনার হন, আর যদি আপনারা আগে থেকে জেনে থাকেন তাহলে তো ভালো। আর সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলে 6 জন নিউ মেম্বার অ্যাড করা হয় এবং তাদেরকে লেজিসলেটিভ কাউন্সিলর বলা হয়। তাহলে আমরা বুঝলাম যে ওই যে সবার প্রথমে গভর্নর থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তারপরে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এর আন্ডারে যে সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল ছিল সেখানে আরো 6 জন মেম্বারকে অ্যাড করা হলো, তাদেরকে লেজিসলেটিভ কাউন্সিলর বলা হলো। আর ল মেম্বার ইজ টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ ফুল টাইম মেম্বার অফ এক্সিকিউটিভ কাউন্সিল। এক্সিকিউটিভ কাউন্সিলের এর আগে ম্যাকলেকে ল মেম্বার হিসেবে অ্যাড করা, এখন ল মেম্বারকে একটা ফুল মেম্বারশিপ দেওয়া হয়। এগুলো একটু মনে রাখবেন। আর এক্স অফিসিও মেম্বার অ্যাপয়েন্টেড অ্যাজ চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা। এক্স অফিসিও কথার অর্থ হলো যে ওই সিটে যে বসবে সে অটোমেটিক একটা কোনো সংস্থার চেয়ারম্যান বা হেড হয়ে যাবে, প্রেসিডেন্ট বা চেয়ারম্যান কিছু। যেমন প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে যিনি বসবেন, ঠিক আছে, আমরা পরবর্তীতে দেখব যে প্রায় 15-20টা এরকম কাউন্সিল বা এরকম কিছু কিছু মানে বিভিন্ন রকমের অ্যাডমিনিস্ট্রেটিভ বডি তো থাকে। আচ্ছা, কোনো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি আইবি, ঠিক আছে, কি বলবো, ইডি, এদেরকে কন্ট্রোল করেন। কোন একটা এক্সিকিউটিভ বডি হতে পারে ইসরো, ডিআরডিও, বার্গ, এগুলোকে কন্ট্রোল করে কোন একটা এক্সিকিউটিভ বডি। এরকম ব্যাপার যে অফিসারদের গোষ্ঠী, এবার বা অফিসার এবং মানে কিছু লোকের গোষ্ঠী, বিভিন্ন রকমের কি বলবো কমিটি রয়েছে বা বিভিন্ন রকমের বডি রয়েছে, এক্সিকিউটিভ বডি রয়েছে। ফর মানে এখনো যেহেতু ওয়ার্ডগুলো অত বেশি বিকশিত হয়নি, সেই জন্য আমি ওয়ার্ডগুলো ডাইরেক্টলি বললেও হয়তো অতটা বোঝা যাবে না। ওই জন্য আস্তে আস্তে আমরা শিখবো যে হ্যাঁ হ্যাঁ অনেকগুলো বডি হয়, ঠিক আছে। সেই প্রধানমন্ত্রীর চেয়ারে যে বসবে সে অটোমেটিক ওই বডিগুলোর প্রেসিডেন্ট হয়ে গেল বা চেয়ারম্যান হয়ে গেল, এরকম একটা ব্যাপার। প্রধানমন্ত্রী যে হবে সেই হবে, এরকম একটা কথা। তো সেই রকম এক্স অফিসিও মেম্বার অ্যাপয়েন্টেড অ্যাজ চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা। তাহলে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটাতে যিনি চিফ জাস্টিস হবেন তিনি একজন এক্স অফিসিও মেম্বার, মানে চিফ জাস্টিস অফ কলকাতা যিনি হবেন তিনি অটোমেটিক্যালি ওই চেয়ারে বসার জন্য সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলের একজন মেম্বার উনি হয়ে গেলেন। আমরা বুঝতে পারলাম। ইন্ডিয়ান্স অ্যালাউড কোভেনেটেড সিভিল সার্ভিস হায়ার অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশন। এবার সিভিল সার্ভিসের একটা হয় আনকোভেনেটেড আর আরেকটা হয় কোভেনেটেড। আগে কেবলমাত্র আনকোভেনেটেড অর্থাৎ ছোট পোস্ট, ছোট পদ বা পোস্ট, ছোট ছোট পোস্টে ক্লার্ক, ঠিক আছে, লোয়ার ডিভিশন ক্লার্ক, এমটিএস, এরকম কিছু একটা যে পোস্ট, সেই ধরনের পোস্টগুলোতে আনকোভেনেটেড যে সমস্ত পোস্টগুলিতে, সেগুলিতে আগে ইন্ডিয়ানরা কম্পিটিশন দিয়ে বসার সুযোগ আগেই পেয়ে গেছেন। কিন্তু কোভেনেটেড সার্ভিস মানে অফিসার লেভেলের, বড় লেভেলের, ঠিক আছে, সেই সার্ভিসগুলিতেও একটা ওপেন কম্পিটিটিভ সিস্টেমের মাধ্যমে রিক্রুটমেন্ট হবে। অর্থাৎ আজকের আমরা যে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি, ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশন বলতে পারেন বা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন বলতে পারেন, সেই রকম ধরনের বিষয়ের দিকে এগোচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের দিকে। এখনো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এরকম হয়নি, কিন্তু মেন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ওই দিকে এগোচ্ছে। এখনো হয়নি কিন্তু আসবে, পরে আসবে। তো 1854 খ্রিস্টাব্দে যে ম্যাকলে কমিটি,
এই ম্যাকোলে কমিটির রেকমেন্ডেশনেই এই ওপেন কম্পিটিশন সিস্টেমটা চালু করা হয়, কারণ সেই যে বললাম হ্যালিভ্যারি প্যাট্রোনাজ সিস্টেম, সেটাকে ধ্বংস করতে হবে কোনোভাবে তাদেরকে ওখান থেকে বের করতে হবে। ঠিক আছে, কোম্পানির থেকে মানে কোম্পানির যে সমস্ত কর্মীরা তারা যেন ব্রিটিশ গভর্নমেন্টের লয়াল হয়, কোম্পানির লয়াল হয়ে না থাকে, তাহলে তো কোম্পানিকে কন্ট্রোল করা যাবে না। এবার 1857 খ্রিস্টাব্দে আমরা দেখব 1857 থেকে 58-তে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ, আমরা হিস্ট্রিতে খুব ডিটেলে ইহাকে পড়ব। তো সিপাহী বিদ্রোহ আর মহাবিদ্রোহ এরকম ধরনের বিষয়, মানে সারা দেশে ব্রিটিশদের এগেনস্টে একদম সশস্ত্র সংগ্রাম চলছে। ঝাঁসির রানী লক্ষ্মীবাই, তাঁতিয়া টোপি, বেগম হজরত মেহল, রাজা কুঁওর সিং থেকে শুরু করে প্রচুর মানুষজন বিভিন্ন জায়গার থেকে ব্রিটিশ সরকারের এগেনস্টে সশস্ত্র সংগ্রামে নেমে পড়েছিলেন। এবং খুব ডিটেল আমরা পড়বো যে ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে থেকে কি শুরু হয়, আমরা সব দেখব। তো আর কি ব্রিটিশ গভর্নমেন্ট মানে অল্প একটুখানির জন্য বেঁচে গেছিল, নাহলে সেই সময় মেরে মেরে তাড়িয়ে দিত ওদেরকে, আমরাই তাড়িয়ে দিতাম। কিন্তু আর কি, ঠিক আছে, আমাদের ভেতরেও তো অনেক মানুষজন ব্রিটিশদের হয়ে প্রচুর কাজ করেছিল, তাদেরকে করতে হয়েছিল। এবং কি বলবো, তাদের সিদ্ধান্ত অতটা শক্ত ছিল না, অথবা ব্রিটিশ গভর্নমেন্ট তাদের উপর প্রচন্ড অত্যাচার করেছিল এবং সেই অত্যাচারের প্রভাবে তারা আর মানে ব্রিটিশদের হয়ে কাজ না করলে তাদেরকে হয়তো মেরে দেওয়া হবে। এবার তারা কি বা করবে, এরকম একটা খুব প্রেশারাইজড সিচুয়েশনে তারা ছিল। এবং তার মধ্যে থেকেই তো বিভিন্ন রকমের মানুষজন সংগ্রাম শুরু করে। একটা শুরু হয় যে ডক্টরাইন অফ ল্যাপস। আমরা দেখব যে কোনো রাজা বা রানীর আগে আমাদের দেশে দত্তক নেওয়ার যে প্রথাটা, সেই প্রথাটা অনেক বেশি বিস্তৃত ছিল সারা দেশে। কিন্তু সেই সময় বলা হলো যে যে সমস্ত রাজা বা রানীর নিজের সন্তান থাকবে না, তারা যদি কোনো সন্তান দত্তক নেয়, সেই দত্তক নেওয়া সন্তান তাদের যে আর কি রাজার ছেলে বা মেয়ে তো রাজা হবে, এটাই তো সিস্টেম ছিল, রাজতন্ত্র ছিল। তো দত্তক নেওয়া ছেলে বা মেয়ে হলে সে রাজার রাজকর্মটি আর পাবে না। ব্রিটিশ গভর্নমেন্ট সেই আর কি সাঁতরা, সম্বলপুর, ঝাঁসি এইসব জায়গাগুলোকে সব ব্রিটিশ গভর্নমেন্ট এইভাবে নিজেদের অধীনে নিয়ে নেয় আর কি। তারা চায় যে কোনো ভাবে কন্ট্রোল করতে হবে তাকে, যে কোনো রকমের নীতি, যে কোনো রকমের, সেই নীতির এগেনস্টেই তো রানী ঝাঁসি রানী লক্ষ্মীবাই তো বলেছিলেন মে আপনি ঝাঁসি নেই দেঙ্গে, এরকম একটা কিছু আমরা দেখবো খুব ভালোভাবে, আমরা এগুলো হিস্ট্রিতে দেখবো। তো এই প্রেক্ষাপটে ব্রিটিশরা কোনোভাবে আর কি একটুখানির জন্য আর কি মানে কি বলবো নিজেদের রাজ বাঁচিয়ে নেয় এবং তারপর শুরু করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। ঠিক আছে, এবার কোম্পানিকে পুরো অ্যাবলিশ করে দেওয়া হলো এবং সমস্ত কিছু ব্রিটিশ গভর্নমেন্ট ডাইরেক্টলি চলে এলো। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ কল্ড দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া। ভাইসরয় অর্থাৎ ভাইসরয় কথাটির লিটারাল মিনিং হলো কি বলবো যে রানীর ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ, কুইন্স ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ। অর্থাৎ ব্রিটিশ সেই সময় কিন্তু মোনার্ক ছিল, আবার মোনার্কি আমরা দেখবো, আগামীতে দেখবো আমরা আস্তে আস্তে। মোনার্ক মানে আর কি রাজা রানী ছিল। তো ব্রিটিশ রানীর ডাইরেক্ট আর কি রিপ্রেজেন্টেটিভ হচ্ছে ভাইসরয়। ঠিক আছে, আর গভর্নর জেনারেল তার পজিশনটার নাম, ভাইসরয় তাকে দেওয়া হয় যে সে রানীর আর কি ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ। তো ক্যানিং সেই সময় লর্ড ক্যানিং আর কি, লর্ড কথাটা ব্যবহার করছি না, ক্যানিং সেই সময় ভারতবর্ষের গভর্নর জেনারেল ছিলেন এবং ক্যানিং সবার শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং সবার প্রথম ভাইসরয় অফ ইন্ডিয়া আপনারা বলতে পারেন। সিস্টেম অফ ডুয়েল গভর্নমেন্ট এন্ডেড। এবার ডুয়েল গভর্নমেন্টের মতো একটা সিস্টেম চালু হয়েছিল। আমরা দেখছি যে একটা শাসন এইখানে মানে লোকাল লেভেলে চলছে, একটা শাসন এক্সিকিউটিভ লেভেলে চলছে, একটা শাসন আবার ইংল্যান্ড থেকে চালানোর চেষ্টা করছে, বিভিন্ন রকম ব্যাপার। তো সেই ধরনের ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম আর থাকবে না।
কোর্ট অফ ডাইরেক্টরস, বোর্ড অফ কন্ট্রোল, এইসব যে ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম। আমরা ডুয়াল গভর্নমেন্ট সিস্টেমটার অ্যাকচুয়াল মিনিং কি সেটা বলার থেকে বাঁচছি, কারণ এটা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ খুব ভালোভাবে না আসলে হবে না। ডক্ট্রাইন অফ ল্যাপস, যেটা ডালহৌসি চালু করেছিল, সেটাকে বন্ধ করে দেওয়া হয়, যে বলছে এইসব উল্টোপাল্টা নীতি ভারতের উপর চালানো যাবে না, না হলে প্রচন্ড বিদ্রোহ হচ্ছে। বোর্ড অফ কন্ট্রোল এবং কোর্ট অফ ডাইরেক্টরের পাওয়ারগুলিকে ট্রান্সফার করা হয়, একটা নতুন পজিশন স্থাপন করা হয়, সেই পজিশনটির নাম হলো সেক্রেটারি অফ ইন্ডিয়া। আর এই সেক্রেটারি অফ ইন্ডিয়া যিনি হবেন, তিনি কোথায় বসবেন? তিনি বসবেন সেই ব্রিটেনে, লন্ডনে। এবং তার আন্ডারে একটা 15 মেম্বার একটা কাউন্সিল দেওয়া হয়, যে তিনি কাজ করার জন্য এই 15 জন আর কি তাকে হেল্প করবেন আর কি। ভারতবর্ষের যত কাজকর্ম সেই লন্ডনে বসে হবে এবার। মানে এবার ডাইরেক্ট ব্রিটিশ সরকার এতদিন কি কোম্পানিটাকে কন্ট্রোল করার চেষ্টা করছিল, এবার কোম্পানিকে সরিয়ে দিয়ে ব্রিটিশ গভর্নমেন্ট ডাইরেক্ট নিজের, ঠিক আছে, রানীর রিপ্রেজেন্টেটিভ ভাইসরয় চালাচ্ছে এখন। বুঝতে পারছি আমরা যে আইন চেঞ্জ করার মাধ্যমে কিভাবে পুরো সিস্টেমটাকে দখল করে নেওয়া যায়, এটাই তো ব্রিটিশরা দেখাচ্ছে। তার মানে আমাদের বোর্ডে আমরা পলিটি সাবজেক্টটা খুব একটা পড়ি না, কিন্তু সাবজেক্টের গুরুত্ব তো অনেক বেশি, অনেকটাই বেশি। কারণ আমাদের দেশের একটা লাইভ যে গভর্নেন্স, ঠিক আছে, যে কোথাও প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আইএস আইপিএস অফিসারগণ, ঠিক আছে, যে পুরো একটা সিস্টেম তন্ত্র চলছে, সেটা কিন্তু লাইভ ব্যাপার। আমরা ভোট দিয়ে দিয়ে চেঞ্জ করছি। অটল বিহারী বাজপেয়ী ছিলেন প্রধানমন্ত্রী, তারপর মনমোহন সিংহ হলেন, তারপর এখন নরেন্দ্র মোদী মহাশয় রয়েছেন, ঠিক আছে। তো আমরা তো ভোট দেওয়ার মাধ্যমে ওনাদেরকে আনছি, তাহলে মানে পুরো সিস্টেমটা একটা লাইভ সিস্টেম, বোঝা যাচ্ছে? এই সিস্টেমটাকে আমরা পড়ার চেষ্টা করছি যে এটা কিভাবে চলছে, কোন বইয়ের মাধ্যমে চলছে। বইটার নাম হলো সংবিধান, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এবার কনস্টিটিউশন আসবে এই চিন্তাটাও এখন আমাদের মাথায় আসেনি। ওই চিন্তা সবার প্রথমে আসবে এম এন রয়ের মাথায়, ঠিক আছে, ভারতবর্ষের একজন আর কি খুব বড় মার্কসিস্ট লিডার ছিলেন তিনি। আমরা দেখব পরবর্তী চ্যাপ্টারতে। তিনি সবার প্রথমে বলেন যে আমাদের কনস্টিটিউশন লাগবে, আমরা কনস্টিটিউশন বানাবো এবং সেই কনস্টিটিউশনের মাধ্যমে পুরো দেশ চলবে। তো যেটা এখন চলছে, সেই দিকে আমরা যাচ্ছি আস্তে আস্তে, আমরা বুঝতে পারছি। তখন শাসনটা কিভাবে চলতো? এইভাবে চলতো। তাহলে সেক্রেটারি অফ স্টেট লন্ডনের ওই পদ্মার নাম, আর এই কোর্ট অফ ডাইরেক্টর, বোর্ড অফ কন্ট্রোল, এসবের পাওয়ার শেষ করে দিয়ে তার হাতে সমস্ত পাওয়ার দিয়ে দেওয়া হলো। আর এই সেক্রেটারি অফ স্টেট পার্লামেন্টের কাছে রেসপন্সিবল হবে। কোন পার্লামেন্ট? ব্রিটিশ পার্লামেন্ট। রেসপন্সিবল মানে কি? সে জবাবদিহি করবে। মানে সেক্রেটারি অফ স্টেট কি কাজ করছে না করছে সেটা পার্লামেন্টকে জানাতে হবে, অথবা পার্লামেন্ট ডিসাইড করে যে কাজটা করতে বলবে সেটা সেক্রেটারি অফ স্টেটকে করতে হবে, কারণ সে রেসপন্সিবল। আমরা বুঝতে পারছি পাওয়ারটা কিভাবে শিফট হয়ে গেল। আর ইন্ডিয়ান কাউন্সিলের কাছেও সে রেসপন্সিবল, ঠিক আছে। এই যে 15 জন সেক্রেটারি অফ স্টেটের সঙ্গে আরো 15 জনের একটা যে কাউন্সিল, এই ইন্ডিয়ান কাউন্সিল কি? এ 15 মেম্বার কাউন্সিল কনস্টিটিউটেড টু অ্যাসিস্ট দ্য সেক্রেটারি অফ স্টেট। এই সেক্রেটারি অফ স্টেটকে অ্যাসিস্ট করার জন্য যে একটা 15 মেম্বার কাউন্সিল তৈরি করা হয়, সেই কাউন্সিলের কাছেও কিন্তু সেক্রেটারি অফ স্টেট রেসপন্সিবল। মানে ওই কাউন্সিলের সবাই মিলে যে ডিসাইড করে যেটা বলবে সেটা সেক্রেটারি অফ স্টেটকে করতে হবে। বেশ, এরপর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, আমরা এটা পরের দিন করব। আমাদের আজকে আমরা কি কি দেখলাম? চার্টার অ্যাক্ট 1833, তার আগে ছিল চার্টার অ্যাক্ট 1813, যেখানে 1 লাখ টাকা এডুকেশনের জন্য খরচ। ট্রেড উইথ চায়না, ট্রেড অফ টি, এই দুটি বাদে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমস্ত মনোপলি কেড়ে নেওয়া হয়। এবং 1833-এ দেখলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পূর্ণ মনোপলি তুলে দেওয়া হয়, এবং হ্যাঁ, টোটালি অ্যাবলিশ করে দেওয়া হয়। আর গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করে দেওয়া হয়। তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা কমার্শিয়াল বডি কেবলমাত্র ছিল, এবং সেই বডি থেকে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে পরিণত হয়। আর গভর্নর জেনারেল কাউন্সিলে একজন ল মেম্বার অ্যাড করা হয়। এর পরেরটাতে 1853-তে কিন্তু সেই আর কি ল মেম্বারকে পার্মানেন্ট পজিশন দেওয়া হয়, এটা কিন্তু অ্যাড করা হয়। আমাদের এই নুয়ান্সেস গুলো বুঝতে হবে, কারণ পরীক্ষায় তার ভাষার মাধ্যমে এই ধরনের নুয়ান্সেস গুলোতে টাচ করবে। পরীক্ষায় ইংলিশ এবং হিন্দিতে কোশ্চেন হয়, আমরা দেখবো কোশ্চেন দেখার সময়। আমরা একটু একটু, যদি আপনাদের কোনো সংস্কৃত পুরনো বই থাকে তাহলে অ আ ক খ গুলো একটু দেখবেন, কারণ দুটো ভাষাই যদি আমরা একটু ভালো ভালো করে শিখে নিই তাহলে তো আমাদেরই সুবিধা। আর
1833 ব্রিটিশ গভর্নমেন্ট ল কমিশন এস্টাবলিশ করে। লকে আগে রেগুলেশন বলা হতো, এখন লকে অ্যাক্ট বলা হয়। এগুলো সব 1833-তে চলছে। বোর্ড অফ কন্ট্রোলের প্রেসিডেন্টকে এখন মিনিস্টার অফ ইন্ডিয়ান অ্যাফেয়ার্স বলা হবে। সরি। দিস অ্যাক্ট ইন্ট্রোডিউসড কম্পিটিটিভ এক্সাম ফর সিভিল সার্ভিস এক্সামিনেশন, কিন্তু পরে সেই কম্পিটিশনটা তুলে নেওয়া হয়, পরে আবার চালুও করা হয়। অত ডিটেল আমাদের দরকার। হ্যাঁ, চালু করা হয়েছিল, দিয়ে ওই অ্যাক্টের মাধ্যমে চালু করার পরে কিছুদিনের জন্য আবার তুলেও নেওয়া হয়েছিল, দিয়ে তারপরে আনকোভিনেটেডে ইন্ডিয়ানদের সুযোগ দেওয়া হয়েছিল, পরে কোভিনেটেডের সুযোগ দেওয়া হয়েছে। আনকোভিনেটেড মানে ছোট পোস্ট, কোভিনেটেড মানে বড় পোস্ট। আমরা উদাহরণস্বরূপ কি দেখেছিলাম যে আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক বা এমটিএস, এই ধরনের পজিশনগুলোতে ইন্ডিয়ানরা আগে হোল্ড করতে পারতেন কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে। মানে আর কি সিজিএল সিএইচএসএল এগুলো আগে চালু হয়ে গিয়েছিল। সিজিএল সিএইচএসএল এমটিএস যে সমস্ত রেসপেক্টিভ এক্সাম রয়েছে, সেই এক্সামগুলোতেও তো এখন পলিটির বাড়বাড়ন্ত দেখা যাবে আস্তে আস্তে। তো সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলে 6 জন নিউ মেম্বার অ্যাড করা হয়। আচ্ছা, এটা আমরা চার্টার অ্যাক্ট 1853-তে চলে এসেছি। গভর্নর জেনারেলের কাউন্সিলের, গভর্নর জেনারেলের যে কাউন্সিল, তার আন্ডারে প্রথম 4 জনের কাউন্সিল হয়, তারপরে অ্যাড করা হয় ল মেম্বার, অ্যাড করা হয় 6 জনকে অ্যাড করা হয়। আমরা দেখেছি, মানে 6 জনকে অ্যাড করা হয়, এটা আমরা দেখব যে এই যে 6 জনকে নতুন মেম্বার অ্যাড করা হলো, তাদেরকে লেজিসলেটিভ কাউন্সিলর বলা হলো। তো সেই বডির এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ ডিউটিকে সেপারেট করে দেওয়া হয়। এবং ল মেম্বার ইজ টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ ফুল টাইম। ল মেম্বারের আগে যাকে অ্যাড করা হলো ম্যাকলেকে, সেই এখনো আছে, সে ফুল টাইম মেম্বার করা হয়। ঠিক আছে, ম্যাকলে অনেক কিছু করেছিল। যাই হোক, এক্স অফিসিয়াল মেম্বার অ্যাপয়েন্টেড অ্যাজ চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা। সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটার যে চিফ জাস্টিস হবে, সে এক্স অফিসিয়াল মেম্বার, অর্থাৎ চিফ জাস্টিসের পোস্টে বসার সঙ্গে সঙ্গে সে অটোমেটিক্যালি এর একটা মেম্বার হয়ে গেল। আমরা বুঝেছি। আর ইন্ডিয়ানদের অ্যালাউড করা হয়। তারপর ম্যাকলে কমিটি 1857-এর পরে 1858-এ আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 চালু করা হয়। এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858-এর মাধ্যমে ভাইসরয় বলে একটা পজিশন আনা হয়, অর্থাৎ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকেই ভাইসরয় বলে দেওয়া হয়। যে ভাইসরয় মানে কি? কুইনের ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ, কুইনের ডাইরেক্ট আর কি রিপ্রেজেন্টেটিভ, যা বললাম। তো সিস্টেম অফ ডুয়েল গভর্নমেন্টকে এন্ড করা হয়। এছাড়াও বলা যাবে যে সেক্রেটারি অফ স্টেট, এই যে বিষয়টা, ঠিক আছে, এটা হলো একটা বডি কর্পোরেট। আগের দিন আমরা বডি কর্পোরেট কি সেটা বুঝেছিলাম, যে ওই বডিটাকে আপনি সু করতে পারবেন। অর্থাৎ কোর্টে আপনার যদি মনে হয় যে গভর্নমেন্টের এই নীতিটা ভালো না আমাদের এগেনস্টে, তাহলে গভর্নমেন্টের এগেনস্টে আপনি কেস করতে পারবেন। গুড গভর্নেন্স, বুঝতে পারছি যে একদম রেসপন্সিবল গভর্নমেন্ট। একদম ভারতবর্ষে রানীর শাসন চলে এসেছে, আহা, ঠিক আছে। রানীর শাসনে যদি রানী আমাদের সঙ্গে ভালো না করেন, তাহলে আমরা রানীর শাসনের এগেনস্টে কেস করতে পারি। অ্যাকচুয়ালি রানীর শাসন মানে কি? সেক্রেটারি অফ স্টেট বললাম যে 15 মেম্বার কাউন্সিল, ওই যে বডিটা, ওই পুরো বডিটাকে বডি কর্পোরেট ঘোষণা করে দেওয়া হয়। তো বডি কর্পোরেট অর্থাৎ ক্যান শু আর বি শুড, এটা আপনারা বইতে দেখতে পাবেন, এটা আমি লিখিনি, ঠিক আছে, লিখে দিই যে এটাকে বডি কর্পোরেট করা হয়। ক্যান শু, আপনি কিছু ভুলভাল করলে আপনার এগেনস্টেও কিন্তু স্টেট কেস করতে পারবে। আর বি শুড, একটু বানানটা দেখে নেবেন। তো এরকম একটা ব্যাপার হয়। এবার তারপর আস্তে আস্তে এবার ডিসেন্ট্রালাইজেশন শুরু হবে 1861 খ্রিস্টাব্দে। এরপরে 3টে কাউন্সিল অ্যাক্ট আসবে, ঠিক আছে, আমরা দেখব। তারপর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এটি আমাদের খুব ইম্পর্টেন্ট। কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, যেটা আমরা সম্পূর্ণ খুব ভালোভাবে পড়তেও পারবো না এখন, আস্তে আস্তে প্রত্যেক চ্যাপ্টার মধ্যেও দেখব। এখান থেকে আমাদের বর্তমান কনস্টিটিউশনে বহু কিছু প্রভিশন নেওয়া হয়েছে। প্রভিশন মানে কি, ওখানে কিছু লেখা ছিল সেটা অ্যাজ ইট ইজ এখানে তুলানো হয়েছে, বা সেটা থেকে কিছু আইডিয়া নিয়ে এখানে একটা ল বানানো হয়েছে। সেখানে যেরকম ল, যেরকম একটা সিস্টেমের কথা লেখা ছিল, সেরকম একটা সিস্টেম এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে, বা এখানে আমরা লিখেছি কনস্টিটিউশন, এরকম একটা ব্যাপার প্রভিশন নেওয়া মানে। তো আমাদের আজকের লেকচার আমরা এখানেই শেষ করব। আপনারা জানাবেন যে আপনাদের আমাদের আজকের প্রেজেন্টেশন কেমন লাগলো। আপনাদের যদি কোনো সাজেশন থাকে, তাহলে আপনারা vidyarthi.contact@gmail.com আপনাদের সাজেশন লিখে পাঠাতে পারেন।
আমাদের এই চ্যানেল এবং আমাদের এই কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের পড়ানো যদি আপনাদের কোয়ালিটেটিভ মনে হয়, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।